সুতপা সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তার মুখ একেবারে লাল দাগে ভরে গেছে, যা দেখে সে ভয় পেয়ে কান্নাকাটি করতে শুরু করে। সে এমনিতেই নিজের সৌন্দর্য ভীষণই পছন্দ করে, কিন্তু এখন তার সুন্দর চাঁদের মতো মুখে কলঙ্কের মতো লাল দাগ দেখতে পাওয়া যায়, যেটা লিলির ননদ সুতপা কিছুতেই মেনে নিতে পারে না। এমন সময় সমস্ত দোষ লিলির উপর চাপিয়ে দেওয়া হয়। ওমা, কালকে আমার কলেজে বিউটি কম্পিটিশন আছে, আর তুমি তো ভালো করেই জানো কলেজের মধ্যে আমি সব থেকে সুন্দরী, আর আমাকে এই কম্পিটিশনে ফার্স্ট হতেই হবে। কিন্তু দেখো এখন আমার মুখে কেমন লাল বসন্তের মতো দাগ ভরে গেছে, এবার আমি কি করে কম্পিটিশনে যাব? তাই তো, এ বাবা, তোর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। এই তো দুদিন আগেই তোর মুখ ঠিক ছিল, আজকে সকালবেলা হঠাৎ করে মুখে এরকম লাল দাগ ভর্তি হয়ে গেল কি করে? নিশ্চয়ই বৌমা ব্ল্যাক ম্যাজিক করেছে। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। বৌদি মনে হয় আমার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে। এতদিন তোমার আর দাদার উপর ব্ল্যাক ম্যাজিক করছিল, তাই তোমরা রোজ পাগল কুকুরের মতো ঝগড়া করতে, আর এখন আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। এভাবে সুতপা এবং তার মা দুজনে মিলে বাড়ির বউ লিলির উপর দোষ চাপাতে থাকে। আসলে দুদিন আগে যখন সুতপা ঘরে বসে মেকআপ করে, তখনই তার বৌদি লেবু এবং লঙ্কা নিয়ে তার ঘরে আসে। সুতপা, তোমার দরজার বাইরে আমি লেবু লঙ্কা ঝুলিয়ে দিচ্ছি, তাহলে তোমার ঘরে কোনো খারাপ নজর আসতে পারবে না। কিছুদিন ধরে মা আর আমার বর সারাদিন শুধু ঝগড়াই করছে, তাই আমার মন মেজাজ একদম ভালো নেই। সেই কারণে আমি ঠিক করেছি বাড়ির মেন গেটে আর প্রত্যেকটা ঘরের দরজায় লেবু লঙ্কা ঝুলিয়ে দেব। কিন্তু তোমার দাদা আর তোমার মা ওনাদের ঘরে দরজার সামনে লেবু লঙ্কা দিতেই দেয়নি, তাই আমি তোমার ঘরে লেবু লঙ্কা নিয়ে চলে এসেছি। না না, আমার ঘরের বাইরে ওরকম লেবু লঙ্কা ঝোলানোর কোনো দরকার নেই। আমি এসবে বিশ্বাস করি না। এমনিতেই মা বলে তুমি নাকি কালো জাদু করো, তাই তোমার এই লেবু লঙ্কার জন্য যদি আমার কোনো ক্ষতি হয় তখন কি হবে? আমি আবার কালো জাদু? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বেকার বেকার কেন ব্ল্যাক ম্যাজিক করতে যাব? তোমরা সব সময় আমাকে উল্টো পাল্টা দোষ দাও, আমার মোটেই ভালো লাগে না। আমি তোমাদের ভালোর জন্য লেবু লঙ্কা নিয়ে এসেছি। দুদিন পর তোমার বিউটি কম্পিটিশন, তার আগে তোমার যদি খারাপ নজর লাগে তাহলে বিউটি কম্পিটিশন মায়ের ভোগে চলে যাবে। সেই কারণেই তোমার ঘরের বাইরে লেবু লঙ্কা ঝোলাতে বলছিলাম। লিলি এসব কথা বললে সুতপা বিষয়টা মেনে নেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার দরজার বাইরে লেবু লঙ্কা ঝুলিয়ে দাও। সুতপা এই কথা বললে লিলি খুবই খুশি হয়। সে তখনই তার ননদের ঘরের দরজার বাইরে লেবু লঙ্কা ঝুলিয়ে দেয়। ঠিক তার দুদিন পরেই সুতপার মুখে যখন লাল লাল ব্রণের মতো দানা দেখা দেয়, তখনই সুতপা কান্নাকাটি করে এবং সে তার মাকে লেবু লঙ্কার বিষয়টা জানায়। কি সাংঘাতিক বাবারি বাবা, ওই লেবু লঙ্কার মধ্যে নিশ্চয়ই খারাপ কোনো কালো জাদু আছে, তাই তোর মুখের এরকম অবস্থা হয়েছে। বৌমা, তোমাকে কে বলেছে আমার মেয়ের ঘরের বাইরে লেবু লঙ্কা সাজিয়ে রাখতে? তুমি ইচ্ছা করে এসব কাণ্ড ঘটিয়েছো যাতে আমার মেয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, কারণ তুমি তো আমার মেয়েকে হিংসা করো। না মা, বিশ্বাস করুন আমি কোনো ব্ল্যাক ম্যাজিক করিনি। পৃথিবীতে অর্ধেকের বেশি লোক ঘরে গাড়িতে সব জায়গায় নজর কাটানোর জন্য লেবু লঙ্কা লাগিয়ে রাখে। কোথায় তাদের তো কিছু হচ্ছে না। বেকার বেকার আমার নামে দোষ দেবেন না। একদম চুপ করে থাকো, ফালতু কথা বলবে না। তোমাকে দেখলেই এখন আমাদের ভয় হয়। আসলে লিলি যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে, তখন তার কিছু কিছু কাজকর্ম দেখে তার শ্বশুর বাড়ির লোকেরা তাকে সন্দেহ করতে শুরু করে। লিলির বিয়ের পর তার শাশুড়ি মা একদিন যখন চুল আঁচড়ায়, তখন একি মা, আপনার মাথায় কত সুন্দর লম্বা চুল, কিন্তু আপনি যখন চুল আঁচড়াচ্ছেন তখন কিন্তু প্রচুর চুল ঝরছে। আপনি এই চুলগুলো ফেলে দেবেন? আপনি বরং আমাকে দিন, আমি জায়গা মতো ব্যবস্থা করে দেব। এই বলে লিলি তার শাশুড়ি মায়ের ঝরে যাওয়া চুল নিয়ে নেয় এবং সেই চুলগুলো নিয়ে নিজের ঘরের মধ্যে চলে যায়, যা দেখে গায়ত্রী দেবী খুবই ভয় পেয়ে যায়। গায়ত্রী দেবী লিলিকে সেই চুলগুলো আলমারির মধ্যে জমিয়ে রাখতে দেখে, যা দেখে গায়ত্রী দেবী তখনই তার ছেলেকে বিষয়টা জানায়। বিকাশ, তোর বউ কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে, বুঝলি? কালো জাদু করা খুব সাংঘাতিক। আমি জানি তোর শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি, কারণ আমি নিজের চোখে দেখেছি তোর বউ আমার মাথার ঝরে যাওয়া চুল আলমারির মধ্যে জমিয়ে রাখে, তারপর ওই চুলগুলো দিয়ে আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক করে।
তাই নাকি মা? আমারও না মাঝে মাঝে আমার বইয়ের ওপর সন্দেহ হয়, কেননা মাঝে মধ্যে রাত্রিবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পাশে থাকে না, কোথায় যেন চলে যায়। আর হঠাৎ সেদিন মাঝ রাত্রিবেলা দেখি ও ছাদে গিয়ে বসে আছে। তারপর আমি ওকে যখন জিজ্ঞাসা করলাম তখন কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে উঠে আসলে কেন? আসলে আমার ঘুম আসছিল না তো, তাই আমি একটু ছাদে এসে বসে আছি। কি সুন্দর ছাদে খোলা হাওয়া দেখো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মাঝ রাত্রিবেলা কেউ ছাদে এসে বসে থাকে? আর আমার অফিসের শার্টগুলো নিয়ে তুমি কি করছো? এগুলো তো আলমারিতে ছিল। আরে এগুলো ছাদে শুকাতে দিয়েছিলাম, কিন্তু বিকেল বেলা তুলতে ভুলে গেছি। তাই মাঝরাত্রিবেলা যখন ছাদে ঘুরতে এলাম, ভাবলাম শার্টগুলো নিচে নামিয়ে নিয়ে যাই। লিলির কথা শুনে বিকাশ খুবই ভয় পেয়ে যায়, কারণ সে ভাবে তার বউ হয়তো তার শার্ট নিয়ে ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করে। তাহলে দেখেছিস, তোর শার্ট আর আমার মাথার চুল নিয়ে বৌমা কি সব কালো জাদু করছে। এখন যদি আমাদের কিছু একটা ক্ষতি হয় তখন কি হবে? এমনিতেই কিছুদিন ধরে আমাদের দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে। তোর বিয়ের আগে তো আমাদের মধ্যে এত ঝগড়া হতো না। সত্যি তো মা, তা না হলে আমি তো তোমাকে কোনোদিনও বলিনি যে তোমাকে ছাগলের মতো দেখতে। জীবনে প্রথমবার তোমাকে এই কথাগুলো আমি বলেছি, তাই আমার খুব খারাপ লাগছে। এভাবেই তারা লিলির ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে ভীষণই দুশ্চিন্তায় পড়ে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়, কিন্তু লিলির উপর সন্দেহ যেন আরো বেশি গাঢ় হয়ে ওঠে। কিন্তু লিলি বেচারি কিছুই বুঝতে পারে না। একদিন তার শ্বশুরবাড়ির কেউ যখন বাড়িতে থাকে না, তখন লিলি তার আলমারিতে জমানো চুল নিয়ে নিচে নেমে আসে। ভাগ্যি শাশুড়ি মায়ের ঝরে যাওয়া চুলগুলো জমিয়ে রেখেছিলাম, এবার আমি এই চুল দিয়ে বাসন কিনবো। এরা সব ঝরে যাওয়া চুলগুলো ফেলে দেয় কেন কি জানি। যখন বাপের বাড়িতে ছিলাম তখন চুল জমিয়ে কত বাসন কিনেছি। এই বলে লিলি যখন চুল দিয়ে বাসন কিনতে যায়, তখন বাসনওয়ালার কাছে বাসন শেষ হয়ে যায়। কিন্তু তখনই লিলি সেই বাসনওয়ালার কাছে সুন্দর একটা পুতুল দেখতে পায়। কি আর করা যাবে, যখন বাসন শেষই হয়ে গেছে, তাহলে তুমি আমাকে এই পুতুলটা দিয়ে দাও। পুতুলটাকে খুব সুন্দর মায়াবী দেখতে। আমি বরঞ্চ জমানো চুল দিয়ে বাসন না কিনে আজকে পুতুল কিনে নিই। এই বলে লিলি সেই সুন্দর পুতুলটা কিনে নেয়। সন্ধ্যাবেলা যখন লিলির শাশুড়ি মা, ননদ এবং স্বামী বাড়িতে ফিরে আসে, তখন তারা দেখে যে লিলি একটা সুন্দর পুতুল কোলে করে সোফার উপর বসে সিরিয়াল দেখছে। ওই দেখ, হয়ে গেল, এটাই বাকি ছিল। আমি তার মানে ঠিকই ভেবেছিলাম বউ সত্যিই কালো জাদু করে, না হলে কেউ এরকম পুতুল কোলে করে নিয়ে বসে থাকে নাকি? ওই যে সব টিভিতে দেখায় না, শাশুড়ি মা স্বামী ননদের নাম নিয়ে পুতুলের গায়ে পেরেক ফুটিয়ে কালো জাদু করছে, যাতে তারা রক্ত বমি করে মারা যায়। সেই কারণেই এই বদমাইশ মেয়েটা পুতুল নিয়ে বসে আছে। এই কথা শুনে বিকাশ এবং সুতপাও খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারা ভয়ের চোটে লিলির সাথে কথা বলতে চায় না। দেখতে দেখতে এভাবে আরো 2-1 দিন কাটে। একদিন গায়ত্রী দেবী রাত্রিবেলা তার ছেলে এবং বৌমার ঘরে উঁকি মেরে দেখে লিলি মেঝের উপর লাল রঙের আবির দিয়ে দাগ কেটে বসে আছে। সেই দাগের মাঝখানে পেরেক ফোটানো পুতুলও রাখা আছে, আর লিলি বিড়বিড় করে কি সব যেন মন্ত্র পড়ছে। চলো চলো টলমলো, আমার শাশুড়িমা যেন মরে যায় ফটাফট। হাও মাও খাও, পাড়ার পাগলা কুত্তারা আমার ননদার স্বামীকে কামড়ে খাও। হিং প্রিং কট, চলো চলো টলো টলো, টলমলো হিং ক্রিং কট কট ফট। এই বলে লিলি বারে বারে পুতুলের গায়ে পেরেক ফুটিয়ে দেয়, যা দেখে লিলির শাশুড়িমা ভয়ের চোটে কোনো কথা বলতে পারে না, কারণ সত্যিই তাদের বৌমা ব্ল্যাক ম্যাজিক করে। আমাকে ছেড়ে দাও বৌমা, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আর কিছু করব না। দয়া করে আমাকে কালো জাদু করে মেরে ফেলো না, আমাকে ছেড়ে দাও বৌমা। এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎই গায়ত্রী দেবীর ঘুম ভেঙে যায়, কারণ সে এতক্ষণ ধরে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। গায়ত্রী দেবী ঘুমের ঘোরে একেবারে ঘেমে স্নান হয়ে যায়। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় তার বৌমা তার জন্য গরম গরম ব্রেকফাস্ট এবং চা নিয়ে আসে, কিন্তু সেই ব্রেকফাস্টের রং দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সেই লুচি এবং আলুর তরকারি একেবারে লাল হয়ে থাকে। তুমি এখন আমার ঘরে কি করছো? যাও, আমার ঘর থেকে বেরিয়ে যাও। ওরে বাবারে, তোমাকে দেখেই আমার ভয় করছে। খাবারের রং এরকম লাল হয়ে গেছে কেন? তুমি নিশ্চয়ই কোনো ব্ল্যাক ম্যাজিক করেছো। আপনি আমাকে ভুল ভাবছেন। আমি কেন ব্ল্যাক ম্যাজিক করব? আজকে রান্নায় শুকনো লঙ্কার পরিমাণটা বেশি হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে আমি নই, আপনার মেয়ে রান্না করেছে। বেকার বেকার আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনারা যদি আমাকে এত সন্দেহ করেন, আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। এই বলে লিলি কাঁদতে কাঁদতে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়।
আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যখনই আমার উপর ব্ল্যাক ম্যাজিক করার দোষ চাপানো হয় তখন আশেপাশে কোথাও না কোথাও আমার ননদ উপস্থিত থাকে। কিছু একটা ব্যাপার তো আছেই, আমাকে দেখতে হবে। সেদিন থেকে লিলি ভালো করে তার ননদের ঘর তল্লাশি করতে শুরু করে। একদিন সে তার ননদের আলমারি থেকে বেশ কিছু জিনিসপত্র খুঁজে পায়, যেগুলো দেখে লিলি একেবারে অবাক হয়ে যায়। কারণ সুতোপার আলমারির মধ্যে লিলির ভাঙা নেলপলিশ যুক্ত নখ, তার মাথার চুল এবং মেকআপের ফাউন্ডেশন, এমনকি ছোট্ট একটা পুতুল এবং বেশি করে পেরেক রাখা থাকে, যা দেখে লিলি বুঝতে পারে তার ননদ ব্ল্যাক ম্যাজিক করে। ও মাই গড, আমি তো ভাবতেই পারছি না যে সুতোপা ব্ল্যাক ম্যাজিক করতে পারে। তার মানে সুতোপাই এতদিন ধরে ব্ল্যাক ম্যাজিক করছিল। আসলে সুতোপা তার বৌদিকে মোটেই পছন্দ করে না, কারণ তার বৌদি তার থেকেও বেশি সুন্দর। তাই সুতোপা তার বৌদির সৌন্দর্য হরণ করতে চায়। তাই সে সোশ্যাল মিডিয়া দেখে ব্ল্যাক ম্যাজিক করা শিখে নেয়। বিউটি কম্পিটিশনের 2 দিন আগেও সুতোপা তার বৌদির বিভিন্ন রকম জিনিসপত্র জোগাড় করে ব্ল্যাক ম্যাজিক করে। কিন্তু দুঃখের বিষয়, এরকম ভোংছাং ব্ল্যাক ম্যাজিক করতে গিয়ে বিষয়টা পুরোপুরি উল্টে যায়। কারণ লিলির উপর ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়তে গিয়ে সুতোপার নিজের মুখের উপরেই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব পড়ে। আমি এমন ব্ল্যাক ম্যাজিক করেছি যে ব্ল্যাক ম্যাজিকের ঠেলায় এখন আমার মুখেই বসন্তের মতো গোটা বেরিয়ে গেছে। আমার উপর কালো জাদু ভারী হয়ে গেছে, কিন্তু এখন এই বিষয়টা কাউকে বলা যাবে না। বৌদির উপর দোষ চাপিয়ে দিই। এই বলে সুতোপা তার বৌদির উপর দোষ চাপিয়ে দেয় এবং তার মায়ের সঙ্গে ডাক্তারের কাছে চলে যায়। তারা যখন ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে আসে তখন লিলি সবার সামনে সুতোপার পর্দা ফাঁস করে দেয়। এমন সময় সুতোপা কাঁদতে কাঁদতে তার বৌদির পায়ে লুটিয়ে পড়ে। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, আমার খুব ভুল হয়ে গেছে। বৌদি খুব ভালো, বৌদি কখনো কালো জাদু করতেই পারে না। আমি এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার পাল্লাই পড়ে কালো জাদু করেছি, কিন্তু ওইসব কিচ্ছু হয় না, বেকার। এসব ভুলভাল কথাই কখনো বিশ্বাস করতে নেই। সুতোপা ভীষণই কান্নাকাটি করলে তার মা, দাদা এবং বৌদি তাকে ক্ষমা করে দেয়। সেদিনের পর থেকে তাদের বাড়িতে ব্ল্যাক ম্যাজিক নিয়ে কোনো রকম আলোচনা হয় না, যার ফলে লিলি তার পরিবারের সাথে হাসিখুশি বসবাস করতে থাকে। বিষ্ণুপুর গ্রামে রমেন এবং মোহন নামের 2 বন্ধু বাস করত। তারা ছোটবেলায় একই স্কুলে পড়াশোনা করেছে। রমেন আর মোহনের মধ্যে রমেন দেখতে খুবই ফর্সা ছিল আর মোহন দেখতে খুবই কালো ছিল। তাদের দুজনের বাড়ি একই গ্রামে হলেও দুজনের বাড়ির দূরত্ব অনেকটাই ছিল। পড়াশোনা শেষ করে 2 বন্ধু চাকরির জন্য চেষ্টা করছিল। তাদের ইচ্ছে ছিল একই জায়গায় চাকরি করার, কিন্তু তা হয়নি। দুজনে আলাদা আলাদা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছিল, তাই আগের মতো দুজনের দেখা সাক্ষাৎ হতো না। মাঝে মধ্যে ছুটির দিনে দুজনে দেখা করত। দুজনেরই বিয়ের বয়স হয়ে যাওয়ায় তাদের বাড়ি থেকে মেয়ে দেখা শুরু করেছিল। একদিন মোহন তার বাবা ও মায়ের সঙ্গে পিয়ালি নামের একটি মেয়েকে দেখতে চায়। অনেক তো খেলাম, আর কত খাবো বলুন তো? না না, আর নয়, আর একদমই নয়, আর খাওয়া সম্ভব নয়। আপনি এবার আপনাদের মেয়েকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, আমি ডাকছি। পিয়ালি মা, একবার এদিকে আয় তো। হাই মা, আয় আয়। পিয়ালিকে দেখে মোহন এবং তার বাবা মা অবাক হয়ে যায়, কারণ পিয়ালি দেখতে খুবই কালো ছিল। মোহন দেখতে কালো হলেও তার ইচ্ছে ছিল সে একটি ফর্সা মেয়েকে বিয়ে করবে। মোহনের বাবা মায়েরও একই রকমের ইচ্ছে ছিল। পিয়ালির গায়ের রং দেখে মোহন খুবই রেগে যায়। ক্ষমা করবেন, আপনাদের মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। আমরা শুধু শুধু এখানে এসে সময়টা নষ্ট করলাম। মা, বাবা, তোমাদের সেই জন্যই বলেছিলাম আগে থেকে মেয়ের ফটোটা দেখে নেবে। তোমরা তো আমার কথা শুনতেই চাও না। মোহনের কথা শুনে পিয়ালি এবং তার পরিবারের সকলে অবাক হয়ে যায়। এ কি, এমন বলছো কেন বাবা? পিয়ালিকে তোমাদের পছন্দ হলো না কেন? আমার মেয়ে তো এত শিক্ষিত, আবার চাকরিও করে, তবুও আমার মেয়েকে পছন্দ হলো না। ক্ষমা করবেন, আসলে আমাদের কালো মেয়েকে পছন্দ নয়। আমাদের ইচ্ছা আমরা ফর্সা মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে যাব। সেই জন্যই আমার ছেলে এরকম বলল। বাহ, আপনাদের বিচার ক্ষমতা দেখছি দারুণ। আপনাদের ছেলে তো নিজেই কালো, তার আবার ফর্সা বউ চাই। আপনাদের মতো মানুষ এই পৃথিবীতে মনে হয় বড্ড কমই আছে। যাক, আপনাদের আগে থেকে চেনা হয়ে গেল। আপনাদের মতো মন মানসিকতার বাড়িতে বিয়ে না করাই ভালো হবে। আমি কালো তাতে কি হয়েছে? ছেলেরা কালো নাকি ফর্সা সেটা কোনো ম্যাটার করে না। ছেলেদের রূপ নয়, ছেলেদের ইনকাম দেখতে হয়, আর মেয়েদের রূপ দেখতে হয়, বুঝেছেন? যাক, বেশি কথা বলে লাভ নেই। চলো মা, আমরা এখান থেকে যাই এবার।
এভাবেই মোহন এবং তার পরিবার পিয়ালিকে অপমান করে সেখান থেকে চলে যায়। পিয়ালি দেখতে কালো হলেও সে খুবই স্মার্ট এবং গুণবতী মেয়ে ছিল। পিয়ালিকে এভাবে অপমান করায় সে খুবই কষ্ট পেয়েছিল। তার বাবা মায়ের সামনে সে কিছু বুঝতে না দিলেও নিজের ঘরে গিয়ে সে একা একা কান্নাকাটি করতে থাকে। মোহন এবং তার বাবা মা আবার অন্য কোনো ফর্সা মেয়ের সন্ধানে লেগে পড়ে। ঠিক একই রকম ভাবে রমেনের বাড়িতেও তার বাবা মা রমেনের জন্য মেয়ে দেখছিল। এরকম ভাবেই 2 মাস কেটে যায়। একদিন হঠাৎ করে কোনো রকম প্ল্যান ছাড়া রমেন এবং মোহনের দেখা হয়। কিরে মোহন, কি খবর বল? অনেকদিন পর আমাদের দেখা হলো। বিয়ে টিয়ে কিছু করলি নাকি এখনো ভাবছিস? হ্যাঁ, আমার বাড়ি থেকে দেখাশোনা শুরু করেছে। আমি বাড়িতে স্পষ্ট বলে দিয়েছি, আমি বিয়ে করলে একটা ফর্সা মেয়েকেই বিয়ে করব। আর বলিস না, মনের মতো মেয়েই পাওয়া যাচ্ছে না। যখনই মেয়ে দেখতে যাই শুধু কালো আর কালো, সব কালো মেয়েরাই আমার সামনে আসে। আর তোর খবর বল। এটা আবার কোনো কথা হলো? কালো তাতে কি হয়েছে? আমার তো গায়ের রং নিয়ে কোনো সমস্যা নেই। আমি শুধু একজন গুণবতী ভালো মনের মেয়েকে চাই, যে আমার আর আমার পরিবারের খুব খেয়াল রাখবে, আমার সঙ্গে মিলেমিশে থাকবে। সে কালো হোক কিংবা ফর্সা, আমার তাতে কোনো অসুবিধা নেই। না রে ভাই, আমি কিছুতেই কালো মেয়েকে বিয়ে করব না। যার রূপ ভালো তার সব ভালো। আর এমনিও আমি কালো, আমাদের ছেলেপুলেরাও কালো কালো হবে। এই 1 মাস আগেই তো একটা কালো মেয়েকে দেখতে গিয়েছিলাম, আমরা সবাই ওকে রিজেক্ট করে চলে এসেছি। যাক ছাড়, আমার বাড়ি থেকে ফোন আসছে, পরে কথা হবে কেমন? এই বলে মোহন সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যে মোহন এবং রমেন দুজনেরই বিয়ে হয়ে যায়। মোহনের বিয়ে হয় লাবণী নামের ফর্সা সুন্দর দেখতে একটি মেয়ের সঙ্গে। মোহন ফর্সা মেয়েকে বউ হিসেবে পেয়ে খুবই খুশি ছিল। সে তার বউকে নিয়ে খুবই গর্ব করত। বিয়ে করার পর সে সবার আগে তার বউকে নিয়ে রমেনের বাড়িতে যায়। এই দেখ রমেন, তোর বৌদি। আমি বলেছিলাম না বিয়ে করলে ফর্সা মেয়েকে বিয়ে করব। দেখ দেখ আমার বউ কত সুন্দর দেখ। আমি শুনেছি তুইও নাকি বিয়ে করেছিস। কোথায় তোর বউকে ডাক না দেখি। হ্যাঁ আছে, ও রান্নাঘরে আছে, তোদের জন্য জলখাবার তৈরি করছে। কিছুক্ষণের মধ্যে রমেনের বউ সবার জন্য জলখাবার নিয়ে আসে। রমেনের বউকে দেখে মোহন আকাশ থেকে পড়ে, কারণ রমেনের বউ আর কেউ নয়, পিয়ালি ছিল। পিয়ালি, যাকে মোহন বিয়ে করবে না বলে রিজেক্ট করেছিল। পিয়ালিও মোহনকে দেখে চিনতে পারে, কিন্তু সে কিছু বলে না। মোহন দাদা, বৌদি, এই নাও চা জলখাবার খাও। এই দেখ মোহন, এটা হলো আমার বউ পিয়ালি। আমি আমার বউকে পেয়ে খুব খুশি। ও আমার বাবার মায়ের খুব খেয়াল রাখে, তার সঙ্গে ও একটা ভালো চাকরিও করে। একই সঙ্গে চাকরি ঘর সব সামলাই। পিয়ালের মতো একটা মেয়েকে আমি খুব ভাগ্য করেই পেয়েছি বলতে পারিস। আরে ভাই থাম থাম, আলাদা করে তোর বউয়ের পরিচয় দিতে হবে না। আমি পিয়ালিকে আগে থেকেই চিনি। বলেছিলাম না একটা কালো মেয়েকে দেখতে গিয়েছিলাম, সেটা আর কেউ নয়, পিয়ালিই ছিল। আমি যে মেয়েকে রিজেক্ট করলাম, তুই সেই মেয়েকেই বিয়ে করলি শেষ পর্যন্ত। দারুণ ব্যাপার তো। যাক, তোরা ভালো থাকলেই হলো। ভাই ভাগ্যিস তুই রিজেক্ট করেছিলি, না হলে পিয়ালের মতো এত ভালো বউ যে হাতছাড়া হয়ে যেত। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পর মোহন তার বউকে নিয়ে বাড়ি ফিরে আসে। মোহন বাড়িতে এসে মনে মনে ভাবে, রমেনের মতো বোকা ছেলে আমি আর একটাও দেখলাম না। বারবার করে বলেছিলাম ফর্সা মেয়েকে বিয়ে কর, শেষ পর্যন্ত কালো পিয়ালিকে বিয়ে করলো। ঠিক আছে, কোনোই ব্যাপার না। যখন 10 জনের সামনে নিজের বউকে নিয়ে যেতে পারবে না, তখন বুঝবে ঠেলা। নতুন নতুন বিয়ে করার পর মোহন লাবণীর সঙ্গে বেশ ভালো ছিল। তাদের দিন বেশ আনন্দেই কাটছিল। কিন্তু বিয়ের 10-15 দিন পর থেকেই তাদের সংসারে সমস্যা দেখা দেয়। লাবণী দেখতে খুবই সুন্দর হওয়ায় সে সবসময় রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। সে তার পরিবারের কারোর খেয়াল রাখা তো দূরের কথা, বাড়ির কোনো কাজকর্ম করত না। একদিন, লাবণী, তোমার কি ব্যাপার বলো তো? যেই থেকে তুমি আমাদের বাড়িতে এসেছো, সংসারের তো কোনো কাজকর্মই করছো না। সারাদিন তো তুমি শুধু মেকআপ নিয়েই ব্যস্ত থাকো। এরকম করলে কিভাবে চলবে? আমি কাজকর্ম করব? তুমি কি পাগল হয়ে গেলে? তোমার লজ্জা করে না? এত সুন্দর দেখতে বউকে তুমি বাড়ির কাজ করতে বলছো? আমি বাপের বাড়িতে কোনো কাজই করতাম না, আর এখানেও কোনো কাজ করতে পারবো না। সারাদিন আমার একটাই কাজ থাকে, সেটা হলো নিজের রূপচর্চা করা আর নিজের সৌন্দর্য বজায় রাখা। দেখো লাবণী, বিয়ের আগের কথা তো আলাদা ছিল, কিন্তু এখন তো তোমার উপর দায়িত্ব আছে। সংসারের অল্প অল্প কাজ তো তোমাকে করতেই হবে, তাই না? বৌমা, তুমি এখানে? আজকে আমার শরীরটা খুব খারাপ। তোমাকে তো কোনোদিনও আমি কোনো কাজ করতে বলিনি। আজকে আমি বলছি, একটু ঘরের কাজগুলো করো না মা। আমাকে একটু চা করে দাও তো, আমার মাথাটা কেমন যেন ধরে আছে। ক্ষমা করবেন, আমি কোনো কাজ করতে পারবো না। আমি বাড়ির কাজের লোক নই। বাড়ির বৌমাকে যদি কাজের লোক মনে করে থাকেন, তাহলে কিন্তু বড্ড ভুল করছেন। মোহন,
তুমি তো বিয়ে না করে একটা কাজের লোককে বাড়িতে নিয়ে রাখতে পারতে। লাবণী, এসব তুমি কি বলছো? চুপ করো। ঠিক আছে, চুপ করলাম। আমি এখন পার্লারে যাব। আমাকে 10,000 টাকা দাও। অনেকদিন ফেসিয়াল করানো হয় না। ফেসিয়াল করতে হবে, পেডিকিউর, ম্যানিকিউর, বডি ম্যাসাজ, ওয়্যাক্সিং সবকিছুই করতে হবে। মোটামুটি 10,000 টাকা লেগে যাবে। দাও দাও, তাড়াতাড়ি দাও। কি হলো, দাও। মোহন বাধ্য হয়ে লাবণীকে 10,000 টাকা দিয়ে দেয়। লাবণী টাকা নিয়ে পার্লারে চলে যায়। মোহন তার মায়ের দিকে তাকিয়ে বুঝতে পারে যে সত্যি সত্যি তার মা ভীষণ পরিমাণে অসুস্থ। মা, তুমি চিন্তা করো না। আজকে আমি আমার অফিস ছুটি নিয়ে নিয়েছি। আমি বাড়ির সব কাজ করে দেব। আর হ্যাঁ, চলো, আমি চা করে দিচ্ছি। মোহন নিরুপায় হয়ে বাড়ির কাজ করতে থাকে। ওদিকে লাবণী তার রূপচর্চা করতে পার্লারেই সারাদিন কাটিয়ে দেয়। লাবণী তার রূপের অহংকারে সবসময় ডুবে থাকতো। সে মাঝে মধ্যে মোহনকে তার গায়ের কালো রঙের জন্য অপমান করত। শুধু তাই নয়, সে তার মেকআপ প্রোডাক্ট কেনার জন্য প্রত্যেক দিন হাজার হাজার টাকা নষ্ট করত। তাই নিয়ে তাদের সংসারে মাঝে মধ্যেই ঝগড়া হতো। সব সময় তোমার কাছে হাত পেতে টাকা চাইতে আমার ভালো লাগে না। আমার 5,000 টাকা লাগবে, এখনই দাও। দেখো লাবণী, তোমার মেকআপ প্রোডাক্ট কেনার চক্করে আমার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যাচ্ছে। আমি তোমার ফালতু খরচের জন্য আর একটা টাকাও দিতে পারবো না। দিতে পারবে না মানে? সুন্দর ফর্সা মেয়েকে বিয়ে করেছো, আর তার সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব তুমি নেবে না? নিজেকে তো দেখতে কালো বাদরের মতো। আমার মতো বউ পেয়েছো, তোমার কপাল ভালো। লোকে আমার মতো বউ পেলে বাড়ির রানী করে রাখতো। ঠিক আছে, তোমাকে টাকা দিতে হবে না। আমি তোমার এটিএম কার্ড নিয়ে চলে যাচ্ছি। এই বলে লাবণী মোহনের এটিএম কার্ড নিয়ে সেখান থেকে চলে যায়। লাবণীকে নিয়ে মোহন খুব বিপদে পড়েছিল। মোহনের বাবা মাও খুব সমস্যার মধ্যে ছিল। লাবণী সংসারের কোনো কাজকর্ম না করায় তার বৃদ্ধ শাশুড়ি মাকেই সব কাজ করতে হতো। আসলে লাবণী নিজের কেয়ার করা ছাড়া অন্য কিছু ভাবতেই পারত না। এরকম ভাবেই সময় কাটছিল। একদিন মোহন অফিস থেকে ফিরছিল। তখন তার রমেন এবং পিয়ালির সঙ্গে দেখা হয়। কিরে মোহন, কি ব্যাপার বল? কেমন চলছে দিনকাল? এ কি, তোর মুখ শুকনো কেন? কি হয়েছে তোর? বাড়িতে কোনো প্রবলেম হলো নাকি? তোর ম্যারিড লাইফ ঠিক চলছে তো? রমেনের কথা শুনে মোহনের চোখে জল চলে আসে। সে তার দুঃখের কথা রমেন এবং তার বউকে জানায়। এটা তো বড় সমস্যা। ঠিক এই জন্যই আমি তোকে বলেছিলাম যে মেয়েদের রূপের পেছনে ছুটিস না। রূপ সারা জীবন স্থায়ী থাকে না। আমার বউ পিয়ালি কালো হতে পারে, কিন্তু সব দিক থেকেই গুণবতী। সংসারের সব কাজ একাই করে, তার উপর চাকরিও করে। আমরা দুজনে টাকা জমিয়ে একটা নতুন বাড়িও কিনেছি। রমেন, এসব বলো না। মোহন দাদা এখন বিপদে পড়েছে। আমাদের এনাকে সাহায্য করা উচিত। বিয়েটা সম্পূর্ণ কপালের ব্যাপার। এখন বিয়ে যখন হয়ে গেছে, তখন তার সঙ্গেই তো সংসার করতে হবে। তবে মোহন দাদা, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আছে। তুমি এটা ট্রাই করে দেখতে পারো। পিয়ালি মোহনকে একটা খুব ভালো আইডিয়া দেয়। পিয়ালির কথা শুনে মোহন খুবই খুশি হয়। মোহন সেখান থেকে সোজা একটি ওষুধের দোকানে চলে যায়। সেখান থেকে সে পিয়ালির বলে দেওয়া এক পাতা ওষুধ কিনে নিয়ে আসে। রাত্রিবেলা পিয়ালির অভ্যাস ছিল গরম দুধ খেয়ে ঘুমানো। তাই সেদিনও পিয়ালি রমেনকে বলে, কি হলো, আমার দুধ কোথায়? রোজ রোজ তোমাকে বলতে হয় কেন? মোহন পিয়ালির কথা শুনে রান্নাঘরে যায় এবং গরম দুধের সঙ্গে একটা ট্যাবলেট মিশিয়ে দেয়। পিয়ালি কিছু বুঝতে না পেরে দুধ খেয়ে নেয়। এরকম ভাবেই প্রায় 1 মাস কেটে যায়। মোহন পিয়ালিকে রোজ লুকিয়ে লুকিয়ে দুধের মধ্যে ওষুধ মিশিয়ে দিত। এর ফলে পিয়ালি ধীরে ধীরে কালো হতে থাকে। একদিন সকালবেলা পিয়ালি আয়নায় তার মুখ দেখে চমকে ওঠে। এটা কি হয়ে গেল? আমি এত কালো হয়ে গেলাম কি করে? বেশ কিছুদিন ধরে দেখছিলাম আমার গায়ের রং দিনের পর দিন কালো হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে তো আমি অনেক বেশি কালো হয়ে গেছি। মোহন, দেখো না, আমি কালো হয়ে গেছি। এ বাবা, পিয়ালি, তোমাকে কত বাজে দেখাচ্ছে। তোমার মতো কালো মেয়ের সঙ্গে আমি থাকতে পারবো না। আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার সৌন্দর্য দেখে, কিন্তু তুমি তো সুন্দর নও। তাই আমি তোমাকে ডিভোর্স দেব। আমি তোমার সঙ্গে আর কিছুতেই থাকতে পারবো না। পিয়ালি মোহনের কথা শুনে খুব ভয় পেয়ে যায়। না মোহন, এমন করো না তুমি, দয়া করে আমাকে ডিভোর্স দিও না। আমাকে তুমি ছেড়ে দিলে আমি কিভাবে থাকবো? আমার মনে হচ্ছে উপরওয়ালা আমাকে শাস্তি দিয়েছে। আমি সব সময় আমার রূপ নিয়ে অহংকার করতাম, সব সময় নিজের কথাই ভাবতাম, আর এটা হয়তো আমার পাপের শাস্তি। তুমি বিশ্বাস করো, আমি নিজেকে একদম পাল্টে নেব। তুমি দয়া করে আমাকে ছেড়ে দিও না। পিয়ালি মোহনকে একটা সুযোগ দেয়। পিয়ালি সত্যি সত্যি সেদিনের পর থেকে নিজেকে পরিবর্তিত করে ফেলে।
সে তার রূপচর্চা করা বন্ধ করে দেয় এবং নিজের উপর রাগ করে তার সমস্ত মেকআপ প্রোডাক্ট ডাস্টবিনে ফেলে দেয়। সে একটি সংস্কারী মেয়ের মতো তার সংসারের সমস্ত দায়িত্ব কাঁধে তুলে নেয় এবং বাড়ির কাজকর্ম করার সঙ্গে সঙ্গে তার বরের এবং শাশুড়ি মায়ের খেয়াল রাখতে শুরু করে। মোহন খুবই খুশি ছিল। মোহন পিয়ালিকে ধন্যবাদ জানায়। আসলে পিয়ালি লাবণীকে শরীরে মেলানিন প্রোডাকশনের ওষুধ খাওয়াতে বলেছিল, যে ওষুধ খেয়েই লাবণী কালো হয়ে গিয়েছিল। যাক, আমাদের প্ল্যানটা কাজ করেছে। মোহন দাদা, তুমি এবার ওই ওষুধ খাওয়ানোটা বন্ধ করে দাও। কিছুদিনের মধ্যেই তোমার বউ আবার ফর্সা হয়ে যাবে। পিয়ালির কথা মতোই মোহন তাই করে। কিছুদিনের মধ্যেই লাবণী আবার ফর্সা হয়ে যায়। লাবণী খুব খুশি হয় এবং সে তার পরিবারের সঙ্গে হাসি খুশি বসবাস করতে থাকে।